একজন ব্যক্তির দ্বারা আমাদের দেশ স্বাধীন হয়নি। আজকে মিথ্যাকে সত্য করার যে অপ্রয়াস, সেটি সবচেয়ে দুর্ভাগ্যজনক। অর্থাৎ একই খন্দকারের বইটা আমি আবার অনুরোধ করবো আপনারা সবাই ভালো করে পড়ে দেখবেন। 1971 ভিতর বাহির, উনি সর্বত্রই মুক্তিযুদ্ধে বিভিন্ন জনের অবদান, বিভিন্ন জিনিসকে অত্যন্ত সাদা মাটা মনে সত্য কথা বলেছেন। আজকে সালামরা এরা সবাই কিন্তু যে যুদ্ধ করছে, এক কারো অবদান কম না, কিন্তু আমি সবাইকে এবার আর সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবার আর সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে 25 তারিখ রাত্রিবেলা পাকিস্তানে চলে গেলাম, পাকিস্তানের জেলে চলে গেলাম। আত্মসমর্পণ, উনি আত্মসমর্পণ করে, তা বলে কি উনি আমাদের নেতা না? শেখ মুজিবুর রহমানই আমাদের নেতা। আমরা সেটা নির্বিবাদে, আমি অন্তত পক্ষে বলি, বিলাতে রাস্তায় রাস্তায় আমার দামি জুতাটা ক্ষয় করেছি উনার মুক্তি চেয়ে। প্রতিটি পাকিস্তানি এমবিসিকে আক্রমণ করেছি, ব্রিটিশ এইতে গেছি, সব জায়গায় বলছে আমাদের প্রিয় নেতার মুক্তি চাই। যদি উনি আত্মসমর্পণ করেছিলেন, ওনার নামেই তো জয় বাংলা স্লোগান দিয়েছি। কিন্তু সালাম যে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমরা একজনকে বড় করতে গিয়ে অন্যদের ছোট করে নিজের ক্ষতি চাই করেছেন। আমাদের সেই সময় ওনার প্রস্তুতি ছিল না। কেননা এটা খুব আপনারা খুব নির্বিবাদে স্মরণ করে দেখেন। আজকে যদি আমরা বলি সালাম আমাদের ঢাকা মেয়র হবে, তা না করে আমি যদি বলি 92 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান হবে, কোনটা হবে? সে ঢাকার মেয়রই হবে। আমরাই সবাই বলবো যে না সালাম ওটা করো না, তোকে ঢাকার মেয়রই হইতে হবে। তুমি অনেকদিন এইসব বিভিন্নভাবে অস্থায়ী চেয়ারম্যান ছিল, চালিয়েছ, এখন ভালোভাবেই করতে হলে এই যে পরিবর্তনগুলি খোকা করে যেতে পারেনি, সে দায়িত্ব তোমাকে নিতে হবে। সে সুতরাং স্বাভাবিকই সে ঢাকা মেয়রের চেষ্টা করবে। আর তাছাড়া শেখ মুজিবকে আমরা যেটা বলি, উনি নির্বাচিত আমাদের কিসের জন্য নির্বাচিত? পাকিস্তান রক্ষা করার জন্য উনি নির্বাচিত ছিলেন। উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন। সুতরাং স্বভাবতই তুমি পাকিস্তান চেয়েছেন। বহুজন, আমি অনেক জায়গায় বলেছি, 7ই মার্চ আমি বাংলাদেশে ছিলাম না, আমি বিলাতে ছিলাম। সেখানে আমাকে বহুজন বলেছে, আমি যে আমার সবসময় একটা ইচ্ছা ছিল, কি বলেছিলেন উনি। এই কেউ বলে 14 মিনিটের বক্তৃতা, কেউ 18 মিনিটের বক্তৃতা। আমি এই সংবিধানে পৃথিবীর কোথায়ও যা নাই, সংবিধানে ওনার 7ই মার্চের এইটা যোগ করেছে, কিন্তু দুটা শব্দ বাদ দিয়ে। উনি বলেছিলেন, বলাটার পর জয় বাংলা, তারপরে বলেছিলেন পাকিস্তান জিন্দাবাদ। এটা বহুজনের ইতে আছে। শামসুর রহমান আমাদের জাতীয় কবি, ওনার আত্মজীবনীতে আছে। হাবিবুর রহমান যে জাস্টিস, ওনার ইতে আছে। এরা প্রত্যেকের ইতেই আছে। এটা সম্প্রতি প্রকাশিত চিন্ময় মুৎসুদ্দি, সে নাম ধরে ধরে বলছে কারা কারা ছিল। হ্যাঁ, আবার অপর পক্ষে অনেকেও বলেছে আর শুনি নাই কিছু। কেন শুনি নাই? কেননা তখন ঠিক আগের দিন বাংলাদেশের জিওসি কে বলা হয়েছিল, এটা তো স্বাধীনতা ঘোষণা করে দিতে পারে। জিওসি বলছিলেন, দেখো শেখ মুজিব ইজ এ গ্রেট পলিটিশিয়ান। উনি খবর পাঠিয়েছিলেন দুজন, এটা এটা সিদ্দিকের বইতেও আছে, যে আপনারা আমাকে কিছু করেন, কালকে তো এই ইয়াঙ্গার ছেলেমেয়েরা অনেক গন্ডগোল করছে। তার উত্তরে জিওসি বলেছিলেন, দেখো হি ইজ এ গ্রেট লিডার, গ্রেট পলিটিশিয়ান, সে জানে কি করে ট্যাকেল করতে হয়, ও কিছুই হবে না, ও স্বাধীনতা ঘোষণা করবে না। তারপর অবশ্য বলেছিলেন যদি ঘোষণা করে, টেল হিম আমার ট্যাঙ্ক যা আছে তা দিয়ে আমি চূর্ণ করে দেব। সেই জন্য ওই দিনের এই লক্ষ লক্ষ লোকের মিটিংটা শেষ হওয়ার সাথে সাথেই সবার ভয় ছিল হয়তো এখানে আক্রমণ হতে পারে, সবাই চলে গেছে। আমি ইতিহাসটা জানার জন্য বহুজনকে জিজ্ঞাসা করেছি। এইখানে ওই মিটিংয়ে পাকিস্তান জিন্দাবাদ বলাটাই স্বাভাবিক। কেন? কারণ তো পাকিস্তান প্রধানমন্ত্রী হবেন,
সবাই বুকে হাত দিয়ে বলেন ৭ই মার্চ পর্যন্ত কেউ তো আমরা বাংলাদেশ রবরা বলেছে, আসম আব্দুর রব পতাকা উঠিয়েছে, সিরাজুল আলম খান লিখে দিয়েছে, এরকম সিরাজুল আলম খান এখন জীবিত, পরশুদিন দেশে ফিরে এসছে। হ্যাঁ, সেটাকেও আমি জিজ্ঞাসা করেছিলাম, যদি আমরা লিখে দিয়েছিলাম রাত্রে 12টার সময় যে কি বলতে হবে, উনি কাগজটাকে সরাই রেখা ওনার মর্জি মতো বলে পাকিস্তান জিন্দাবাদ দিয়ে শেষ করেছিলেন। এরা এই জন্য এই কারণেই তারা এটাকে এইভাবে নিয়ে গেছেন যে মনে করছেন উনি তো বার্গেন করছিলেন। আমাদেরকে সবাইকে একটা জিনিস স্মরণ রাখার প্রয়োজন আছে, উনি তো 15ই মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত প্রতিদিন সেটা আলোচনা করেছেন পাকিস্তানের সাথে, সমঝোতার জন্য চেষ্টা করেছেন, সমঝোতার জন্য বারে বারে চেষ্টা করেছেন একটা জায়গায় যাতে সমঝোতা, যাতে উনি প্রধানমন্ত্রী হতে পারেন। এটা তো অন্যায় কিছু না, এইটাই ন্যায়। তো আমার কাছে মনে হয় ওইটাই উনাকে আরো যে বড় সেটাকে প্রমাণ করে। দ্বিতীয় প্রমাণ কি, উনি যে স্বাধীনতার ঘোষণা দেননি, ইন্দিরা গান্ধীর বক্তব্য কলম্বিয়াতে সেপ্টেম্বর মাসের বক্তব্য, মিসেস গান্ধী বলছেন না শেখ মুজিব দেননি, উনি চলে গেছিলেন। আর কি প্রমাণ আছে? আর প্রমাণ আছে যখন ডেভিড ফ্রস্ট বিবিসির এখানে তার 1 ঘন্টার প্রোগ্রাম ঢাকায় হয়েছিল, ইন্টারভিউ টেকনিকই তো সবকিছু তো বুঝে দেওয়া যায় না, স্বাধীনতার বই ছাপানোর সময় 2 শব্দ বাদ দিতে পারে, কিন্তু বিবিসি গোয়া সবারই তো বাদ দেওয়া যাবে না। ডেভিড ফ্রস্ট জিজ্ঞাসা করেছিলেন, মিস্টার রহমান, then on 7 March you declared independence. He said, no, I'm not a fool. আমি বেকুব না, আমাকে দিলে they will try me for treason, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আমাকে তারা মেরে ফেলতো, তাই আমি দেইনি। সেটা বড় কথা না, তাহলেও এই যত কিছুই হোক এটা কোনো মতেই অস্বীকার করা যাবে না, অস্বীকার করা উচিত নয়, অন্যায় হবে বলতে চাই। এটা গ্রেট লিডার, আমাদের জাতির আশাকাঙ্ক্ষার প্রতীক। কিন্তু যখন একটা রাষ্ট্রনায়ক খলনায়ক হয়ে যায় তখনই সমস্যাটা আসে। শেখ মুজিব 31শে ডিসেম্বর 1974 সাল পর্যন্ত দেশ নায়ক ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। 1 জানুয়ারি 1975 সাল যেদিন সিরাজ শিকদারকে চট্টগ্রাম থেকে ধরে নিয়ে আসা হলো, 2রা জানুয়ারি 1975 সাল আমি যেখানে থাকতাম আমার খুব কাছেই রক্ষী বাহিনীর সামনে থেকে গুলি করা তার মৃতদেহটা ফেলে রেখেছিল। 1 তারিখ রাত্রিবেলা কোথায় গেছিলেন সিরাজ শিকদার, কোথায় নেওয়া হয়েছিল? 31 নম্বরের বাড়িতে। এতটুকু পর্যন্ত তাদের সরকারি কাগজপত্র সব জায়গাতে লিখিত আছে। কি হয়েছিল যে সিরাজ শিকদারকে বলেছিল তুমি সমাজতন্ত্র চাও, আমিও সমাজতন্ত্র চাই। সিরাজ শিকদারের বক্তব্য ছিল, দেখেন বনিতা করেন না, আপনি সমাজতন্ত্র বুঝেন না, আপনি টের পাচ্ছেন না আপনার পায়ের নিচে মাটি নাই। আজকে যে কথা শুনছেন আপনারা এই পুরানো কথার প্রতিধ্বনি শুনছেন, ওদের পায়ের নিচে মাটি নেই। সিরাজ শিকদার বলেছেন যে আজকে আপনি তো বুঝতে পারছেন না, আপনি 16ই ডিসেম্বর দেখতে পাবেন না, বিজয় দিবস দেখা আপনার ভাগ্যে আসবে না, আপনি সেটা নিজেকে করে এখনো পরিবর্তন হন, দেশে এইভাবে দেশ চলবে না, আপনি ভারতীয় অনুকম্পায় বেঁচে আছেন। আজকেও কিন্তু ভারতীয় অনুকম্পা রয়ের খেলা, কেউ যদি পত্রিকা লক্ষ্য করে থাকেন, গোয়েন্দা বাহিনী তারা তথ্য দিচ্ছে 2জনকেই মেরে ফেলবে জেএমবি। এইসব আজগুবি তৈরি কাহিনী, কল্প কাহিনী ভারতীয় গোয়েন্দা বাহিনী, এটা পুরানো অভ্যাস। সেজন্য আমি আগেও আপনাদের অনেকটা বলেছি, প্লিজ রিড কাউবয়েজ অফ র, KAO। কাউ হলো মিস্টার আরবি, কাউ হলো যে পয়দা রয়ের প্রথম ডাইরেক্টর জেনারেল, যিনি সৃষ্টি করেছিলেন মাদ্রাজি ভদ্রলোক, তার কিভাবে কাজ করেছেন তার কাহিনী আছে সেখানে আছে। তারা কেন বাংলাদেশ সৃষ্টিতে আমাদেরকে সাহায্য করেছেন, কেন তারিখে, তার মধ্যে অখণ্ড ভারত মাথাকে বাঁচাতে হলে কারণ আজকে বাংলাদেশে সর্বত্র তারা বসে নিয়ন্ত্রণ করে কি বিদেশ যাবে, কে বিদেশ যাবে না, কে আসতে পারবে, কাকে ধরতে হবে, কাকে বাঁধতে হবে, কাকে কি হতে হবে। আদালকে পরশুদিন ধরেছে না, তাই না? পরশুদিন ধরেছে কি বাড়িতে বসে মিটিং করছে। পৃথিবীর কোথায় ইতিহাসে নাই
প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করা যায় না। সারা পৃথিবীতে ব্যঙ্গ করা, আমি বিলাতে বহু বছর আমার জীবনের কেটেছে, সেখানকার সবচেয়ে বিবিসির পপুলার প্রোগ্রাম হলো প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করা, তাও রাষ্ট্রীয় ইতে। বিবিসি তো সরকার নিয়ন্ত্রিত, সেখানে তাকে নিয়ে তার হাসি, তার কেমনে হাসবে, কেমনে কথা বলে, তার তার হিল কতটা বড়, অথবা কি বলে উইলসন অথবা হিট কেমনে কথা বলে, হিটের বিয়ে হয়নি কেন, তার প্রেমের ব্যর্থতা, এইসব কাহিনীটা শতভাবে তারা সবসময় জনসাধারণ তাদের নেতাদের নিয়ে ব্যঙ্গ করে। কিন্তু আজকে কোথায় 13 বছরের ছেলে কোথায় বসে, আপনার ঠাকুরগানা কোথায় দেখলাম, সে বসে তার ইতে দিয়ে করছে, আর তাকে কি ধরে সম্বিত রাও, নামগুলি মনে রাখবেন, ওসি সাহেবের নামটা, উনি বাড়িতে যেয়ে ধরে নিয়ে আসছেন একটা 13 বছরের ছেলেকে। কি আইন? সে আইনটা হলো আমাদের আইসিটি আইন, তথ্য অধিকারের, না তথ্য অধিকার না, তথ্য অধিকার আমার জানার অধিকার, ওটা 57, ভারতে এটা 66 সেখানকার এখানে। কিন্তু ভারতের আইনটা কি? অশ্লীল কথাবার্তা। কিন্তু ভারতীয় আইনে কখনো মোদী সাহেবকে গালি দিলে, মোদী সাহেবকে মুদির দোকানদার বললে তার জন্য ধরা হবে না। আমাদের নিজেও বলে না, উনি নিজে বলুক, কিন্তু আমি বললে এখানে আজকে আমরা এই তথ্য প্রযুক্তির নামে 13 বছরের ছেলেকে 7 বছরের জেল দিয়ে দিচ্ছি, এটা কিসের নমুনা? এখানে আসে আসলে বাংলাদেশের অবস্থা কেমন? কাকে কাকের মাংস হয় না। এতদিন ছোটবেলা থেকে শুনে আসতাম যে কাক যদি মরা কাকের মাংস অনেকে কাকে খায় না। চিরকাল আমরা শুনে এসেছি দারোগা পুলিশ এরা ঘুষ খায়, তারপরে মানুষ খুন করে কখনো শুনিনি। কোনোদিন শোনা যায় না যে থানা পুলিশ ডাকাতি করেছে, তারা মানুষ খুন করেছে গুলি করে, এখন তারা ভাড়া কাটে। থানা পুলিশ আমাদের র্যাব ভাড়া কাটে। এটাই প্রমাণ করে যে কাকে কাকের মাংস কাটে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে দিয়েই করা হয়েছে। আজকে তাকে বলেছেন একে খন্দকারের কথা, কে বলছে? আরেক মুক্তিযোদ্ধা শফিউল্লাহ। শফিউল্লাহটাকে, শফিউল্লাহটা হলো ইনি সেই ভদ্রলোক যার ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন রাজাকারের মেয়ে। সুতরাং নিজেদের অনুগ্রহ করে নিজেদের এই নোংরা কাপড় টাপড় বাজারে আনবেন না। শফিউল্লাহ সাহেব সেও সেই নবীনগরের সে রাজাকারের নাম আপনি ভুলে গেছেন, আপনার ছেলের শ্বশুরের কথা। একটা আমার কোন রকম এতটুকু সহিষ্ণুতা থাকবে না? আমরা কে না জানি যে একে খন্দকারের এই ইয়াং পাইলট গুলি অর্ডিনারি প্লেনকে তারা ফাইটার প্লেনে পরিণত করেছিল, যে জীবন দিতে এসেছিল। প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে জীবন দিতে হচ্ছে। আমি সবসময় বলি, আমি যখন বিলাস থেকে আসি, তাজউদ্দিন সাহেব আমাকে লিখে দেন নাই যে জাফরুল্লাহ মারা যাবেন না। ওসমানী সাহেব তো বলেন নাই যে আপনার মৃত্যু না হওয়ার গ্যারান্টি দিচ্ছে আমি। প্রত্যেকটি মুক্তিযোদ্ধা গিয়েছিল তার জীবন দিতে, কেউ কারো সার্টিফিকেট করে নেই। পরে আপনি বীর প্রতীক দিবেন না, কিছুই চাইনি। সবাই তার ভাতের কথা, সালামেরও মনে আছে আমার, এরা কেউ খাইতে চাইতো না, কষ্ট দেন ভিতরে ঢুকি। আজকে তাদেরকে কেন আমরা ছোট করছি? ভিতরে ঢুকে কোথায় ছিলাম? যারা ভিতরে ছিল তারাই আমাদের খাওয়া দিয়েছে, অস্ত্র রাখার জায়গা দিয়েছে, বাগান খুঁজে দিয়েছে। ওই জন্য বদির পর্বটা এই জন্যই বললাম, যে বাড়িতে ছিল না কিন্তু দেখে বুঝেছে যে এখানে বাগানের মধ্যেই আছে। বাড়ির মহিলা তার স্বামীকে পর্যন্ত জানায় না যে রাত্রিবেলা মুক্তিযোদ্ধাদের ভাত খাইয়েছেন। তো কেন নিজেরা এইরকম করছেন? আমি সেই তার দুটা কথা বলে শেষ করতে চাই। আব্দুল লতিফ সিদ্দিকী কাকে কাকের মাংস খাওয়ার গল্পই যখন করছি সেখানেও আসি, ঘরের ভিতরে বসে আলাপ করেছেন। কারোই উচিত না কারো ধর্মপ্রাণে ধার্মিক মুসলমান না তো ধর্মপ্রাণ মুসলমানের মনে কষ্ট দেওয়া, এটা নিশ্চয়ই ঠিক না, কাজ না। উনি কি বলেছেন? হজের কথা বলেছেন। হজ ইসলামের পূর্বের প্রথা। হজ কিন্তু রাসূলুল্লাহর আমল থেকে শুরু হয়নি, তারও আগের আমল থেকে শুরু ছিল। অনুগ্রহ করে মনে রাখবেন, হজের দুটা কন্ডিশন আছে। বলছি এটা ফরজ, এটা অবশ্যই। তবে আছে একটা তবে হলো, আপনার
আর্থিক সামর্থ্য থাকতে হবে, শারীরিক সামর্থ্য থাকতে হবে। বদলা হস্টস এই ফালতু কথা আপনারা চলবে না। আমার যাইতে হবে, যাইতে হবে তো, ঘুরতে হবে তো, এইসবের জন্য আজকে সেখানে। আর কি কথা আছে, আপনার বাড়ির আশেপাশে অনাহার দরিদ্র থাকতে পারবে না। সেদিক থেকে যদি বিচার করেন, বাংলাদেশ সরকারি মতে বেগম হাসিনার কথা অনুসারে 24% লোক অতি দরিদ্রের পর্যায়ে। এটা সরকারি তথ্য, এটা অন্যদের না। সুতরাং যে দেশের 24% লোক পর্যাপ্তই পায় না। আজকে সকালে আমি যখন আসি আপনাদের এখানে, একটা ছেলে এসছে, খুবই ভালো ছেলে, 9 পেয়েছে, কিন্তু সে গরিব নয়, তার পরিচিকিৎসা ছেলে, সে ডাক্তারি পড়তে চায়। তার ব্রেক অফ স্টাইল বলে সে পড়তে পারে না। আমার হাতে হয়তো আপনি বলতে, আমি দেখো গভর্নমেন্ট না জানতে পারি না, আমি তোমার জন্য কাঁদতে পারি, তোর দুঃখে সমবেদনা জানাতে পারি, কিন্তু সেইটা নিয়েও দুবার পরীক্ষা দিচ্ছে। কেন বলবো না পরীক্ষা দিচ্ছে? অসুবিধা কি? শেখ সাহেব দেন নেই? শেখ সাহেবের পরীক্ষা পিছিয়ে দেন নেই? উনি কত বছর কোন বয়সে মেট্রিক পাস করেছিলেন? অনুগ্রহ করে বইটা পড়ে দেখেন, অসমাপ্ত আত্মজীবনী। আমি 3 বার পড়েছি। আপনাদেরকে বলি, প্রতিটি রাজনীতি, সে বিএনপির কর্মী, 20 দলের কর্মী, আপনাদের সবাইকে আমি অনুরোধ করি, অনুগ্রহ করে সবাই কিনে অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখেন। তাহলেই তখনকার পারিপার্শ্বিক অবস্থাটা জানতে পারেন। অবশ্য 1954 সাল পর্যন্ত পড়েছেন, বাকিটুক তারা প্রকাশ করেনি। কিছুটা প্রকাশ করেছে আমাদের অলিয়াহাত সাহেব। অলিয়াহাত সাহেবের একটা বই আছে, তার রাজনীতির 75 থেকে 45 থেকে 72। তাহলেও এই যে আজকে শিক্ষা সংকুচিত নীতি, একদিকে নাই একটা ভদ্রলোক ভালো লোক, ওদের নম্বর বাড়ায় দাও। অনেক সময় ভালো লোক খারাপ কাজ করে, এখানেও সেখানে সমস্যাটা হয়ে গেছে। সেখানে এখানে উনি আরেকটা জিনিস আমি বলতে চাই, একটা হজের ব্যাপারে আসতে চাই। হজ তো রসুল্লাহর আগে থেকে প্রচলিত ছিল, ইব্রাহিমের আমলে হযরত ইব্রাহিম। তো সবারই আগ্রহ, কার কার হজ গৃহীত হলো? খোদা বলছেন যে এইবার মাত্র 2 জনের হজ গৃহীত হলো। একটা প্রতিবন্ধী অনেক কষ্ট করে মক্কা আসছে, আরেকজনকে আর তো কেউ আসেনি, প্রচুর অমুক থেকে, সে তো হজ করতে আসেনি, তার হজ কি করে গৃহীত হয়? ইব্রাহিম নিজে খোঁজ করতে গেলেন, ভাই তুমি কখন হজে গেলে? আমি তো গত 8 বছর যাবৎ হজ করার সংকল্প করতেছে, অল্প অল্প করে পয়সা জমাইছি, এবার যাবো, সব ঠিক করা ছিল, কিন্তু আমার কাছে অত্যন্ত অসুস্থ লোক হওয়াতে আমার টাকাটা তাকে দিয়ে দিয়েছি। তার হজটা গৃহীত হচ্ছে, যে মক্কাতে যায়নি। সেখানকার অন্যান্য কাহিনী বলতে চাই না, এটাই তো আলাপ করেছেন উনি, ঠিক আছে, তবু কারো মনে কষ্ট দেওয়া মোটেই ঠিক কাজ করেননি, ঠিক আছে, উনি যদিও ভিতরে। কিন্তু আরেকটা জিনিস, যেখানে আমার বারে বারে স্লোগানটা খুব ভালো দেয়, প্রধানমন্ত্রী হাসিনা অত্যন্ত ধূর্ত, শিয়ালের চেয়েও বেশি অসুস্থ ব্যক্তিদের, আমি বলি ডাক্তার, এদের যারা সিজোফ্রেনিয়া ভোগে তাদের 2টা ফেস থাকে। কখনো একদম স্বাভাবিক অসম্ভব, যে জন্য ভগিনী দিয়ে খুব অসম্ভব আদর পর পায়ের পাবে, আরেক সময় অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত প্ল্যান করা জিনিস। তাই উনি ঠিক জায়গায় বুঝেছেন লতিফ সিদ্দিকীকে কেন রাখা যাবে না। লতিফ সিদ্দিকী যে কথাটা বলেছেন, এমনকি আপনারা বিএনপিও সে কথাটা ধরেন নাই। লতিফ সিদ্দিকী বলেছে জয় কেদা, জয় কেদা, সেটা না, কিন্তু তার মূল কথা 2 শব্দ। পাকিস্তান জিন্দাবাদ যেমন, জয় বাংলা যেমন 2 শব্দ, জয় কেদাও 2 শব্দ, জয় কেদা হয়েছে। কিন্তু আপনারা আন্দোলন করতেছেন লতিফ সিদ্দিকের ফাঁসি চান, লতিফ সিদ্দিকের কে বোঝান, জয় কেদার কথাটা উঠান নাই। আমি কোনো রাজনীতিকে দেখিনি, উনি যে প্রশ্নটা করেছেন সেভাবে যেটা প্রচলিত আছে, আমার নাম একটা আইসিটি আরেকটা হয়ে যাবে, একটা তো এই করে আসছে যে উনি মাসে $2 লক্ষ উনি ভাতা পান। মতো এইটা দিয়ে উপর 1,60,70 লাখের মতো প্রতি মাসে বেতন না ভাতা পান, যেটাই উনি আমেরিকায় নিয়েছেন লিগাল ইনকাম হিসাবে। কথা কি সত্য কিনা আমি জানি না, আমি শুনি এই কথাটা। রাজনীতিবিদদের আপনাদের নৈতিক দায়িত্ব এটাকে নিয়ে আসা।